আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা দুইটা প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দুইটি। পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলছিল যে উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করবেন খুব দ্রুত, এবং সেটা শুরু হয়ে গেছে। আসিফ মাহমুদ ভাইয়ের পদত্যাগ, তিনি আসলে এনসিপিতে যোগ দিবেন নাকি বিএনপিতে যোগ দিবেন নাকি আম জনতার পার্টিতে যোগ দিবেন, অনেক ধরনের কথা, নাকি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, এই ব্যাপারগুলো নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কিন্তু এইবার যে মূল তথ্যটা সামনে আসছে সেই ব্যাপার আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে প্রধান উপদেষ্টা এক পর্যায়ে বলতে গেলে যে আগুনের মধ্যে পড়ে গেছে। ডক্টর ইউনূসের কথা বলতেছি। বলবেন ওহাব ভাই কি ঘটছে? এখন একজন তো সরকার, তার কাছে এত মানুষের চাওয়া, এত কিছু, এটা তো আসলে অসম্ভব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আসলে প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে একটু আপনাদেরকে জানাই যে আসিফ মাহমুদ ভাই যে পদত্যাগ করলেন বা পদত্যাগ করবেন, কি হিসেবে কি করবেন, এই ব্যাপারটা একটু জানাই। তারপরে প্রধান উপদেষ্টা আসলে কি বিপদটাই পড়ছে এই ব্যাপারটা জানাবো। ভিডিওটি লম্বা হবে, একটু দেখতে থাকেন। এটা হচ্ছে বাংলা ভিশনের একটা প্রতিবেদন যে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন আসিফ মাহমুদ। তিনি আসলে স্বতন্ত্র পদে লড়বেন ঢাকা থেকে। কি বলা হচ্ছে একটু আপনাদেরকে জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রার্থী হবেন কি, হলেও লড়বেন কোথায়, কোন দলের হয়ে লড়বেন, এমন প্রশ্ন সচরাচর সবাই করতেছে। জানা গেছে যে ঢাকা থেকে স্বতন্ত্র পদে লড়বেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ ভাই বলছেন যে যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদি ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে 18 এবং 24 সালে, আপনারা সবাই জানেন। এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এই নির্বাচন যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম আর কি। মানে তিনি ভোটার ছিলেন গ্রামে, এখন ঢাকার ভোটার হবেন। তিনি আরও বলছেন সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও তিনি জানান। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান আসিফ মাহমুদ ভাই, এবং 9 নভেম্বর আজকে বিকাল 3টা 50 তিনি রাজধানীর ধানমন্ডি থানার নির্বাচন অফিসে আসেন। সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এসব কথা জানান। তিনি আরও বলছেন যে এখন পর্যন্ত বিএনপি এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করে নাই, তবে জামাত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করছে। এবং ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন নির্বাচন কোথায় থেকে করব এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করব, তারপরেও দেখা যাক কি হয়। আমার কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটি আমার দেখার বিষয় নাই, আমার সিদ্ধান্ত আমি এককভাবেই নেব। এটা হচ্ছে আসিফ মাহমুদ ভাইয়ের কথা। এবার আসেন, উপদেষ্টা যে একটা বড় গোলক ধাঁধার মধ্যে পড়তে যাচ্ছে এবং আগুনের মধ্যে পড়তে যাচ্ছে, এটা কেন বললাম? ইত্তেফাকের একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে দলগুলো। সরকারকে বেঁধে দেওয়া সময়কাল মোটামুটি শেষ। সমঝোতার বদলে দলগুলোর মতভেদ ও তীব্র হয়েছে আরও বেশি। গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন নাকি সিদ্ধান্ত জানাবেন, এখন সেই অপেক্ষা। আপনারা জেনে থাকবেন যে প্রধান উপদেষ্টা একটা সময় বেঁধে দিয়েছিল যে জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে হবে, আর যদি তারা সেটা না হয় তাহলে এই সিদ্ধান্ত ডক্টর ইউনূস নেবে। এখানে যেটা বলা হচ্ছে, গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ নিরসনে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে আলাপ শুরু করে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার যে সময় সীমাটা আসলে বেঁধে দিয়েছিল সেই সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার। তবে সমঝোতা তো দূরের কথা, দলগুলো একসঙ্গেই বসতে পারেনি, বরং গত 6 দিনে বিএনপি বলয়, জামাত সহ দলটির মিত্র 8টি দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে মতভেদ আরও তীব্র হয়ে সামনে আসছে।
যে সময় তাদের আসলে বসে আলোচনা করার কথা, একটা সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই সময় আরও তাদের মতভেদ বাড়ছে। এখন ডক্টর ইউনূস কি করবে? দলগুলো নিজেদের উদ্যোগে গতকাল শনিবার পর্যন্ত আলোচনায় বসতে না পারলেও বক্তব্য বিবৃতিতে প্রায় সব দলই বলেছে উদ্যোগ সরকারকেই নিতে হবে। কোনো দল আরও স্পষ্ট করে বলেছেন উদ্যোগ নিতে হবে প্রধান উপদেষ্টাকেই, যার কারণে দলগুলো এখন তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি দলগুলোকে ডেকে আলোচনায় বসবেন নাকি মতভেদের ইস্যুগুলো নিজেদের বা সরকারের সিদ্ধান্ত গ্রহণ করলে কি সিদ্ধান্ত দেন সেটি আসলে দেখার জন্য অপেক্ষায় আছে দলগুলো। গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে দলগুলোকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই দিনের জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন যে দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান দেওয়া হয়েছিল। দিক নির্দেশনা না পেলে সরকারের মতো পদক্ষেপ নেবে, এমনটাও আসিফ মাহমুদ জানিয়েছিলেন। এর আগে 28 সেপ্টেম্বর বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। তাৎক্ষণিকভাবে গণভোটের সময় সুপারিশের সঙ্গে যুক্ত করা সনদ থেকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত তুলে দেওয়া, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে নির্বাচন হলে প্রস্তাবসমূহ সক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাওয়া সুপারিশ সহ কয়েকটি ইস্যুতে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা গিয়েছিল। এর একদিন পর 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দলগুলোর মধ্যে সৃষ্টি হয় বিরোধ নিয়ে আলোচনা হয়। দলগুলো তীব্র বিরোধকে হতাশাব্যঞ্জক হিসাবে উল্লেখ করে ওই দিন সরকারের পক্ষ থেকে বলা হয়, এই তীব্র বিরোধ সমঝোতার দলিল পাশ করা সরকারের সামনে দুরূহ চ্যালেঞ্জ এনে দিয়েছে। কখন হবে এবং ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে আমরা থাকব, আমরা সহায়তা করব, যে সিদ্ধান্ত নেবে এতে আমরা দৃঢ় থাকব, এমনটা রাজনৈতিক দলগুলো আসলে জানিয়েছিলেন। এবং মোটামুটি সরকারের ভাবনা, সরকার সূত্রে যেটা জানা গেছে যে প্রেক্ষাপট সব পক্ষেরই মতামতকে সমন্বয় করে মধ্যপন্থা অবলম্বনের কথা ভাবছে সরকার। সেক্ষেত্রে সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে গত সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এ নিয়ে গত সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকেও আলোচনা হয়েছে। এ নিয়ে গত সংসদের নিম্নকক্ষের দলগুলো প্রাপ্ত ভোটের পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে বলে জানানো গেছে, এমন সিদ্ধান্ত আসতে পারে সরকারের পক্ষ থেকে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার না হলে প্রস্তাবসমূহ সক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে বলে ঐকমত্য কমিশনের সুপারিশে যেটা বলা হয়েছে সেটিও বাদ হতে পারে। তবে রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা কে আদেশ জারি করবেন তা নিয়ে সরকারের একাধিক উপদেষ্টা, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলে জানা গেছে, এসব বিষয়ে 30 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঐকমত্য কমিশনের 2টি বিকল্প প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, তারপরে 270 দিনের মধ্যে না হলে সক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এমন কোনো নজির আছে নাকি যে আদৌ সম্ভব কিনা এটা সরকার দেখছে। দ্বিতীয় প্রস্তাব হলো এই দায়িত্ব নির্বাচন সংসদের হাতেই ছেড়ে দেওয়া। গণভোট কবে হবে এটা নিয়ে দলগুলোর বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো একটা সময় এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর তৃতীয় উপায় হচ্ছে নির্বাচন সংসদ, এটা সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে, তাদেরও দায়িত্ব আছে। দেখেন, এখান থেকে যেটা বুঝলাম ডক্টর ইউনূস নিজেও সিদ্ধান্ত নিতে পারে, তার দিক থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটা হচ্ছে যেদিন নির্বাচন সেদিনই গণভোট, এটা এক। দ্বিতীয়ত আর একটা, এটা নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দেওয়া হবে যে নির্বাচন কমিশন আসলে কি চায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো বলা হলো। তো ডক্টর ইউনূস এখন দোটানায় আছে। তো এই দুইটা প্রতিবেদন আজকের ভিডিওতে আমরা কভার করছি। আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছুই জানছেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।